আমার ভোগ গল্পটা এতটাই প্রিয় ছিল, মানে অনেক অনেক দর্শকের মতোই, অনেক অনেক পাঠকের মতোই। আম এবং আমার মনে হয়েছিল যে ভোগটাকে যেভাবে আমি দেখি গল্পটাকে, সেইটা একটা পর্দায় রূপ দিতে পারলে আমার খুব ভালো লাগবে। সো দ্যাট ইজ হাউ, মানে it's not just about Bhog, this particular story, it's also about my personal interest about this particular genre. বাই দ্য ওয়ে, আমি মারাত্মক হররের পোকা। আমি সেটা পরমদাও জানে। মানে ইনফ্যাক্ট আমাদের কথাবার্তা রেগুলারলি শুরু হয়েছিল 2020 সালে কিন্তু হরর নিয়ে, মানে বন্ধুত্বের শুরু অনেকটা। তুই এটা দেখ, হ্যাঁ, আর তুমি এটা দেখেছো, এরকম করে চলতেই থাকে। Hello and welcome to Indulge Podcast. Today we have with us the supermen of the Bengal film industry talking about their series Bhog, starring Anirban Bhattacharjee and Paramrata Chatterjee as the director. So welcome Paramrata, welcome Anirban. নমস্কার। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে স্টোরি ভোগের যে স্টোরিটা সেটার প্রতি আকর্ষণ এলো কোত্থেকে? আমি উত্তরটা দিচ্ছি, আমার মনে হয় এটা আমার দেওয়াটাই সাজে। সো আমার একটা ছোট থেকে একটা সুপার ন্যাচারাল হররের প্রতি একটা আগ্রহ আছে, ছিলই সবসময়। ইট ওয়াজ সামওয়াট ডরম্যান্ট আর কি, হ্যাঁ। ইট ওয়াজ নট ভেরি অ্যাক্টিভ। ইট বিকেম আ লট মোর অ্যাক্টিভ আজ থেকে 4-5 বছর আগে থেকে। আমার একটা আমি বুঝতে পারলাম যে আমার ইনক্লিনেশনটা টুয়ার্ডস দিস পার্টিকুলার জনরা, এটা আরো বেশি করে সারফেস করতে আরম্ভ করেছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি দেখতে আরম্ভ করলাম যে এই জনরাতে অলমোস্ট সাইলেন্টলি একটা রেভলিউশন ঘটে যাচ্ছে বাংলা অডিও স্টোরিতে। প্রচণ্ড পপুলার হচ্ছে এই ধরনের গল্পগুলো। তো আমি সেগুলো শুনতে আরম্ভ করলাম এবং শুনে শুনে আমি কয়েকটা হ্যান্ডপিক করতে আরম্ভ করলাম যে এই গল্পগুলো নিয়ে আমি কাজ করতে চাই। নাও চাই বললেই তো আর কেউ করছে না, আমাকে তো মানে জায়গা পেতে হবে, সেটা করার কাজটা করার সুযোগ পেতে হবে। সো যেটা হয় যে আমি আমাকে যখন 2023-এ হইচই থেকে বলা হয় যে তুমি কিছু করতে চাও কিনা, তখন আমি বলি হ্যাঁ চাই, আমি হরর করতে চাই। তো সেটা শুনে এভরিবডি গট আ বিট সারপ্রাইজড, বিকজ হরর কেউ করে না, অ্যান্ড দ্যাটস ভেরি উইয়ার্ড, বিকজ এত হররের গল্প জনপ্রিয় বাংলায়, বাঙালি তাদের আড্ডায় সবসময় ভূতের গল্প থাকে, বাট সামহাও পর্দায় আমরা দেখতে পেতাম না। তো পর্ণসবরীসবটা করার পরে ওয়ান্স ইট বিকেম সাকসেসফুল, তারপরে আই ডিড নিকশ ছায়া, এবং তার মধ্যে আমার একটা মানে আরো বেশি করে আই হ্যাভ বিকাম মোর ইনভেস্টেড ইন দিস পার্টিকুলার জনরা। তো সেটা করতে করতেই তখন আমি বললাম যে এই যে ফ্র্যাঞ্চাইজিটা আমি তৈরি করেছি ভাদুড়ি মশাইয়ের, এটা তো চলছে, এটা তো চলতে থাকবে। প্যারালালি আরো হরর করার আমার কাছে একটা প্রস্তাব এলো। তখন আমি আর কিছু সব ছেড়ে দিয়ে বললাম যে তাহলে এই ফ্র্যাঞ্চাইজির বাইরে যদি কিছু করতে হয়, দ্যাট হ্যাজ টু বি ভোগ, বিকজ আমার ভোগ গল্পটা এতটাই প্রিয় ছিল, মানে অনেক অনেক দর্শকের মতোই, অনেক অনেক পাঠকের মতোই। এবং আমার মনে হয়েছিল যে ভোগটাকে যেভাবে আমি দেখি গল্পটাকে, সেইটা একটা পর্দায় রূপ দিতে পারলে আমার খুব ভালো লাগবে। সো দ্যাট ইজ হাউ, মানে it's not just about Bhog, this particular story, it's also about my personal interest about this particular genre. অতীন ক্যারেক্টারটার একটা হিউজ ট্রান্সফরমেশন হয় ট্রেলারটায় দেখা যায়। এই যে ট্রান্সফরমেশনের প্রত্যেকটা স্টেপ আপনি দেখিয়েছেন, ওটার পেছনে যে মেন্টাল প্রিপারেশনটা বা চ্যালেঞ্জেসগুলো কি? প্রাইমারিলি একজন অভিনেতা হিসেবে সব থেকে বেশি হেল্প করে চিত্রনাট্যটা, তারপরেই পরিচালকের যে ভাবনা, আমি সেইটাকেই মূলত ফলো করতে থাকি। এবং অভিনেতা হিসেবে আমি বুঝতে পারি যে মানে আমাকে বুঝতে হয় যে আমি এটা নিজের শরীরে, মনে, মাথায় প্রসেস করব কিভাবে, সেটাই আমার কাজ। তো অতীনের ক্ষেত্রে যেটা সুবিধে ছিল যে লেখার জায়গাটা থেকেই গল্পের ক্ষেত্রেও এবং চিত্রনাট্যের ক্ষেত্রেও যে অনেকটা চেঞ্জ হয়। মানে একটা নাস্তিক লোক, হ্যাঁ, সে শুধু আস্তিক হয়ে পড়ে এমন নয়, সেটা তার একটা অবসেশনের চেহারা নেয়। মানে এক ধরনের উন্মাদনার দিকে সে চলে যায়। মানে এমনি আগে বিশ্বাস করতাম না, এখন করি, ওই ধরনের স্বাভাবিক বিশ্বাস নয়। তো সেটা আমি বলবো যে সব থেকে বেশি হেল্পটা আসে চিত্রনাট্যের ইনসিডেন্ট থেকে। যে চিত্রনাট্যে যা যা ঘটনাগুলো সাজানো আছে, চিত্রনাট্যকার যেমন ভাবে সাজিয়েছেন এবং পরিচালক সেগুলোকে যেমন ভাবে দেখাচ্ছেন,
সেইটা অনেকখানি হেল্প করে বহিরঙ্গের জায়গা থেকে। আর ভেতরে ভেতরে অতীন চরিত্রে অভিনয় করব, তার মোটামুটি একটা রূপরেখা তো আমার হোমওয়ার্কের মধ্যেই পড়ে, যে আমি এই জিনিসটাকে এইভাবে নিয়ে যাব। সেখানে অনেকগুলো জিনিস হেল্প করে, লুক হেল্প করে, মেকআপ হেল্প করে, পোশাক হেল্প করে, কিন্তু আদত ওই মন বা ওই চোখটাতে পৌঁছতে গেলে নিজের একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আচ্ছা, এইরকম অনেক পাওয়ারফুল ইম্প্যাক্টফুল ক্যারেক্টার্স আপনি প্লে করেছেন, তো এটার কি কোনো আফটার এফেক্ট আছে? আর যদি থেকে থাকে, হাউ ডু ইউ ডিল উইথ? আমি যখন প্রথম অভিনয় করতে আসি সিনেমাতে, তখন আমি কয়েকটি কাজের ক্ষেত্রে যেভাবে যেভাবে আমি দেখেছিলাম এই অভিনয় কাজটাকে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমার মধ্যে একটা কিছু কিছু চরিত্রের পরে এক ধরনের একটা থেকে গেছে, একটা একটা লেজ বা একটা থেকে গেছে। কিন্তু সিনেমার শুটিং জিনিসটা একটা খুব মানে কি বলবো, একটা কারিগরি কাজ, টেকনিক্যাল মানে আর কি। তো সবার সঙ্গে মিলে সেটা করতে 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 আমি এটা থিয়েটারে অভিনয় করেছি, স্টেজে এবং সিনেমাতেও ক্যামেরায় অভিনয় করেছি। আমি দেখেছি যে থিয়েটারে এটা কিঞ্চিত বেশি হয়। এটা শুরু হয় একটা নাটক, টানা 2.5 ঘন্টা 2 ঘন্টা 2.25 ঘন্টা চলে, তারপরে তার একটা ব্রেন্ড হয়ে গিয়ে বাড়ি আসার পথে সেটা কিছুটা থেকে যেতে পারে। সিনেমা আসলে এত বিটস অ্যান্ড পার্টসে হয়, এত কম্পার্টমেন্টালাইজেশন থাকে, এত ডিসমেন্টাল একটা প্রসেস সিনেমা, যে অন্য সিনের একটা অন্য দৃশ্যের একটা শুটিং হয়, তার পরের দিন আবার প্রথম দৃশ্যটা হয়, শুটিংটা শুরুই হয় শেষ দৃশ্যটা দিয়ে। এই ধরনের যে যারা প্রসেসের মধ্যে থাকে, আমার ক্ষেত্রে খুব খুব যে মানে আমাকে চরিত্রটা বহন করে নিয়ে যেতে হচ্ছে, গভীর রেখাপাত হচ্ছে, বা আমার ব্যক্তিগত জীবনে কোনো রকমের অসুবিধে হচ্ছে, বা আমার আমার মধ্যে ওটা থেকে যাচ্ছে, আমার এরকম অভিজ্ঞতা হয়নি। আগে 1-2 বার হয়েছে, ইদানিং হয়নি। লাইফে কি কোনো সুপারন্যাচারাল এক্সপেরিয়েন্সেস হয়েছে? তাহলে যদি শেয়ার করেন। আমি এরকম কোনো এন্টিটি বা এক্সিস্টেন্স মানে ফেস করিনি যেখান থেকে এই ধরনের বিশ্বাস আমি করতে পারি যে এইরকম কিছু, বলতে চাইছি বিয়ন্ড সায়েন্স কিছু এক্সিস্ট করে। কিন্তু এই পৃথিবী, এই এই যে ব্রহ্মাণ্ড, এটা এতই বিশাল, এতই বিরাট, আর তার খুব মানে খুবই ধূলিকণার থেকেও অল্প জিনিস আমি জানি বা আমার জ্ঞান বুদ্ধির মধ্যে আছে। তাই আমি এক্ষেত্রে কোনো শেষ কথা বলতে পারি না। এ যাবৎ পর্যন্ত এমন কিছু আমার সাথে হয়নি বা আমি প্রত্যক্ষ করিনি যেখান থেকে আমার এটার প্রতি একটা স্থায়ী বা স্থির বিশ্বাস তৈরি হতে পারে। নট ইয়েট। আমি বলতে চাই না যে ভবিষ্যতে এরকম কিছু হতে পারে, হতেই পারে। আমি উত্তরটা একটু অন্যভাবে দেবো। দেখো, এই প্রশ্নটা খুব কমন। সুপার ন্যাচারাল নিয়ে কিছু বানালি লোকে এটা জিজ্ঞেস করে। এবার কেন করে? তার কারণটা হচ্ছে, মানে আমি বলছি, ধরো একটা লোক সিরিয়াল কিলিং নিয়ে ছবি বানায়, তাকে কি জিজ্ঞেস করা হয় আপনি নিজে সিরিয়াল কিলিং করেছেন কিনা, বা আপনি সিরিয়াল কিলিং এর শিকার হয়েছেন কিনা, আপনাকে কোনো খুনি কখনো মারতে এসেছিল কিনা, জিজ্ঞেস করা হয় না। কিন্তু সুপার ন্যাচারাল নিয়ে বানালেই জিজ্ঞেস করা হয়। কেন? তার কারণটা হচ্ছে, আমি ফিরে যাব একটু আগে যেটা বলছিলাম, যে মানুষের একটা ইনহেরেন্ট ইন্টারেস্ট আছে এই জিনিসটা নিয়ে। যে ছোটবেলায় বলা হয় না যে অমুক জিনিসটা, বাচ্চাদের বলা হলো অমুক জিনিসটা ধরো না, বলে যেই চোখটা ঘোরাবে বাবা মা সেই সেদিকেই আস্তে আস্তে যাবে কিন্তু দৌড়তে। ঠিক আছে, এটা একটা নিষিদ্ধ আকর্ষণের মতো জিনিসটা। তো সেই জন্য জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, বুঝতে পারো, তুমিও জিজ্ঞেস করো, সবাই জিজ্ঞেস করে এই প্রশ্নটা। তো এই আসলে জিনিসটা, এটার রুটটা এখানে লুকিয়ে আছে। দেয়ার ইজ ট্রিমেন্ডাস ইন্টারেস্ট ফর দি আননোন, ফর দ্য ডার্কার পার্টস অফ আওয়ার এক্সিস্টেন্স। হ্যাঁ, এবার আমায় জিজ্ঞেস করবে যে আমার কোনো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হচ্ছে কিনা উইথ দ্য ডার্কার ফোর্সেস, ইফ আই মে সে সো। ভলডেমর্টের মতো শুনতে লাগলো, বাট মানে একদম হয়নি তা না, কিন্তু এরকম না যে আমি এসে জমিয়ে একটা বর্ষার সন্ধ্যায় বলতে পারবো যে তারপর বুঝলি দেখলাম একজন, ওরম বলতে পারবো না। তবে আনক্যানি এক্সপিরিয়েন্সেস হয়েছে, আনকমফোর্টেবল লেগেছে, এরম হয়েছে কিছু। মিউজিকের কি ইনফ্লুয়েন্স আপনাদের লাইফে? না, লাইফে মিউজিকের বিশাল ইনফ্লুয়েন্স। আমি সদ্য একজন মিউজিশিয়ান হিসেবে কাজও করা শুরু করেছি বন্ধু বান্ধবদের সঙ্গে। আমি যে বিশেষ কিছু বাজাতে পারি তা নয়, কিন্তু আমি লিখতে পারি আর মোটামুটি গাইতে পারি। সেখান থেকে আমার এতটাই আগ্রহ যে আমি একটা মানে প্রফেশনালি করার চেষ্টা করছি আর কি। দেখা যাক কতটা পারি। এছাড়া আমি সারাদিন ধরে গান শুনি। আমি নিজেদের মিউজিকের চয়েসের ক্ষেত্রে যদি আমি জিনিসটাকে ভোগের দিকে নিয়ে আসতে চাই বা এই আমাদের কাজটার দিকে নিয়ে আসতে চাই, তাহলে সুপার ন্যাচারাল হরর, বাই দ্য ওয়ে আমি মারাত্মক হররের পোকা। আমি
সেটা পরমদাও জানে। মানে ইনফ্যাক্ট আমাদের কথাবার্তা রেগুলারলি শুরু হয়েছিল 2020 সালে Horror. কিন্তু হরর নিয়ে, মানে হ্যাঁ, বন্ধুত্বের শুরু অনেকটা। তুই এটা দেখ, হ্যাঁ, আর তুমি এটা দেখেছো, এরকম করে হ্যাঁ, চলতেই হ্যাঁ। থাকে। তো সেখানে মিউজিক, হরর সাইকোলজিক্যাল গল্পে, সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক, সেখানে মিউজিক মানে একদম প্রচন্ড গুরুত্বপূর্ণ। আমি বলছি না বাকিগুলোতে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা সত্যি এই জনরে একটু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মিউজিক এবং শব্দ, শুধু সঙ্গীত নয়, ধ্বনি। আমাদের এখানে নবারুণ করেছেন। আমি বলি যে মানে আমি একদম পার্টিকুলারলি ভোগ স্পেসিফিক উত্তরটা দিচ্ছি। আমি এর আগে যে কটা এই জনরে যে কটা কাজ করেছি, পর্ণ সবরীর সাপ এবং নিকষ ছায়া, এবং আরেকটি ছবিও করেছি, ছবিটা এখনো মুক্তি পায়নি, সব কটাতেই নবারুণ কাজ করেছে। বিকজ নবারুণও ঠিক অনির্বাণ বা আমার মতো হররের পোকা, সেটার জন্য খুব সুবিধা হয় আমার সঙ্গে কমিউনিকেট করতে। ভোগের ক্ষেত্রে যেহেতু গল্পটা এত বেশি আমাদের দেশের মাটিতে গ্রাউন্ডেড এবং এতটা ফোকলোর ভিত্তিক, এতটা, সেই কারণে বাকি দুটোর তুলনায় এটা খুব কনসিয়াসলি আমি আর নবারুণ আরেকটু বেশি রাস্টিক করেছি, আরো বেশি দেশজ করেছি। হ্যাঁ, মানে এবং সেটাতে না একটু সময় বেশি গেছে অন্যগুলোর তুলনায়। অন্যগুলোর ক্ষেত্রে নবারুণ করে করে আমাকে পাঠিয়েছে, আমি শুনেছি, আমি শুনে একবার দুবারের বেলায় আমি অ্যাপ্রুভ করে ছেড়ে দিয়েছি। এইটার ক্ষেত্রে কিন্তু মানে এইটা অবধিও গেছি যে আমি যখন প্রথম ও পাঠালো আমাকে স্ক্র্যাচটা করে, আমি বললাম যে আমার মনে হচ্ছে আমাদের আরো ভারতীয় পারকাশনস ইউজ করা দরকার আর কি, মানে তালের যন্ত্র, ভারতীয় রিদম ইনস্ট্রুমেন্টস। তখন ও যখন প্রথম সেট অফ রেকর্ডিংটা করালো, তারপর যখন সেটা ফেলে আমায় শোনালো, আমি তখন শুনে বললাম যে মানে এটা যারা মিউজিকের লোক তারা একটু বুঝবেন, এটা হচ্ছে যে অধিকাংশ রিদম প্যাটার্ন গুলো 4/4 এ বাজছে। এবার ইটস গ্রেট, বাট ওই আদিম প্রিমিটিভ জিনিসটাকে আনার জন্য 6/8 বাজলে আরো ভালো লাগে। সো হি ওয়েন্ট ব্যাক এন্ড রেকর্ডেড এগেন ইন 6/8 রিদম। হ্যাঁ, এবার মানে আরো সহজ করে বলতে গেলে কাহারবা কিংবা দাদরা, মানে এটা মানে যদিও এটা খুব ব্রড একটা মানে 4/4 কাহারবা ছাড়াও অন্য কিছু হতে পারে, 6/8 দাদরা ছাড়াও অন্য কিছু হতে পারে, কিন্তু আমি খুব সহজ করে বলার জন্য বলছি। তো এরম ভাবে এই ভোগের বিজিএম নিয়ে আমরা একটু বেশি কাজ করেছি। আর মিউজিকের ভূমিকা জীবনে যদি বলো তাহলে বলবো মানে মানে অপরিসীম বললেও কম বলা হয়। এবং আবারও বলছি, মানে অনির্বাণের সঙ্গে মানে বন্ধুত্বর জায়গাটা একটা যেরকম হররের পয়েন্টটা, আর অনেক কিছু আছে, সেটা সবকিছু এটার পরিসরে ডিসকাস না করলেও চলে, কিন্তু মিউজিক ইজ অলসো আর একটা পয়েন্ট। হ্যাঁ, তার কারণ মানে আমার মনে আছে অনির্বাণের সঙ্গে একবার গোড়ার দিকে, মানে আমাদের পরিচয়ের গোড়ার দিকে একবার কথা হচ্ছিল, মানে আমি বহুদিন পর একজন মানুষকে বলতে শুনেছিলাম যে আমার রবীন্দ্রসঙ্গীত জিনিসটা সুবিনয় রায়ের কণ্ঠেই ভালো লাগে শুনতে। একটা বুড়ো লোক মনে হচ্ছে বিরক্তি ভরে গাইছে গানটা, আমারও এক্স্যাক্টলি তাই। আমার রবীন্দ্রসঙ্গীত নিয়ে মানে যারা নতুন যারা গাইছেন নানা রকম ট্র্যাক তৈরি করে, তাতে কোনো অসুবিধা নেই, আমার তাদের মধ্যে অনেকগুলো ভালো লাগে। সোমলতার কয়েকটা ট্র্যাক আছে ভীষণ ভালো লাগে, ইমনের কয়েকটা আছে খুবই ভালো লাগে শুনতে। কিন্তু আমার যদি চয়েস দেওয়া হয়, একটা অপশন দেওয়া হয়, আমি কিন্তু একদম গিয়ে মানে কলিম শরাফি বা সুবিনয় রায় বা তরিৎ চৌধুরী, হ্যাঁ, আমি এদের গলায় শুনবো, তাতে কোনো যন্ত্রানুষঙ্গ প্রায় মানে এক্সেস নেই। একটা লোক বসে গান চোখ বন্ধ শুরু করে বললো যে একটা শিক্ষক মহাশয় বসে একটা গানটা শেখাচ্ছেন, তার মধ্যে যেটা নিস্তরঙ্গতা আছে সেটা আমার ভীষণ ভালো লাগে। তো এইখান থেকেও কিন্তু মানে এইভাবে কিন্তু মিউজিক মানুষকে কানেক্ট করে। মানে এটা মিউজিক মানে আমি সারাদিন গান শুনি, অবভিয়াসলি সবাই সারাদিন গান শোনে, কি গান শুনি? হ্যাঁ, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট। জিমেও তো গান চলে, জিমে যে গানগুলো চলে সেটা কি আমরা একটাও রিটেন করে বাড়িতে নিয়ে আসি? আমি তো আনি না অন্তত আর কি, ইনফ্যাক্ট পালাই জিমের মিউজিকটা থেকে আমি আর কি, গানে অন্য জিনিস থাকে আমার আর কি। তো সেইটা মানে মিউজিকের ভূমিকাটা আমার জীবনে অপরিসীম, এবং যত বয়স বাড়ছে আমার তত মানে আমার মিউজিকের চয়েসটা আরো বেশি, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আরো একটু কঠিন হয়ে যাচ্ছে, এবং সেটা আনঅ্যাপোলজেটিক্যালি বলছি কথাটা। আমি 5-7 বছর আগে যা যা গান শুনতাম তার থেকে অনেক কম ধরনের গান শুনি, এবং সেটা না আমি দেখেছি সেটা খুব ভালো লাগে আমার করলে, মানে এই এত গান শোনা আমার দরকার নেই আমার মনে হয় আর কি। আর আমাদের একটা আছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ওয়েস্টার্ন ক্লাসিক্যালের থেকেও বেশি, ওর যে স্ট্রাকচার, যে শুরু হয় বিস্তার,
এটা না একটা প্রসেসের মতো। আর আমাদের বাংলা গান, ছবির গান হোক, আধুনিক জীবনমুখী গান হোক, সুমন নচিকেতা, বা এমনকি কন্টেম্পোরারি যারা আছেন তাদের গান হোক, কথা নির্ভর বাংলা গান। বাংলা গানের লিরিক একটা বিরাট জিনিস। আর পরমদার যে ধরনের মিউজিকের উদাহরণটা দিচ্ছে, দ্যাট ইজ গ্রুভ, মানে মানে চলছে আর কি। হ্যাঁ, আমাদের যে অ্যাপেটাইটটা মিউজিক ওরিয়েন্টেড, যার এইভাবেই তৈরি হয়েছে, যে হয় সেটা ইন্ডিয়ান ক্লাসিক্যালের একটা জার্নি, আর নয়তো কথা নির্ভর খুব মেলোডিয়াস। তাই বলে কি আমরা কোনো আধুনিক সুর শুনি না বা সবই করি, কিন্তু এটা শুধু গ্রুভি, মানে একটা কথা দিয়েই গোটা একটা গান হয়ে যাচ্ছে, সেটা হয়তো কানেক্ট করে না। তার থেকে আমি কথা চাই না আমার গান, একদম চাই না কথা। আচ্ছা, আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে, তো আপনারা দুজনেই যেহেতু সুপারন্যাচারাল এলিমেন্টস আর হরর ব্যাপারটা নিয়ে এত ইন্টারেস্টেড, তো এরকম কি কোনো লেজেন্ড বা স্টোরি আছে যেটা এখনো অব্দি স্ক্রিনে দেখানো হয়নি, আপনারা দেখাতে চান? পরমদা নিশ্চয়ই চায়। আমার হাজার, মানে শয়ে শয়ে আছে আর কি, মানে আমারও আছে, বেশ কিছু আছে। আমি যেরকম একটা গল্প আমার ফ্যাসিনেটিং লাগে, মানে ওটা যদি সত্যি কোনোদিন করতে পারি খুব ভালো লাগবে। ত্রৈলোক্যনাথ মজুমদার, না অনির্বাণ মজুমদার, হ্যাঁ, মুখোপাধ্যায় না মজুমদার? মুখোপাধ্যায় বা মজুমদার, আমার পদবিটা মনে পড়ছে না। ওনার একটা গল্প আছে, ওটা শিশু পাঠ্য হিসেবে পড়ানো হতো আসলে। মানে পড়ানো হতো মানে পড়তাম আমরা, মানে যে কোনো বাচ্চাদের ভূতের বইয়ে থাকতো, আদপেই বাচ্চাদের নয় গল্পটা। পূজার ভূত পড়া গল্প আছে, ইনক্রেডিবল স্টোরি, ওইটা খুব করার ইচ্ছা আছে। বিভূতিভূষণ এর একটা গল্প আছে, সেটা ঠিক ভয়ের গল্প বলা যায় না, বাট আমার মনে হয় ওরকম সাহিত্য খুব কম রচনা হয়েছে, মানে সারা পৃথিবীতে বলবো, দেবযান। হ্যাঁ, ওটা করার ভীষণ কোনো না কোনোদিন ইচ্ছা আছে। আর যদি একদম কসকসে ভয়ের গল্প বলো, সেরকমও প্রচুর আছে। হ্যাঁ, আমি এই ব্যোমকেশ এত চর্চিত হয়েছে, এতবার নির্মিত হয়েছে, কিন্তু শরদিন্দুবাবুরই বড়দা, হ্যাঁ, বড়দার যে ভূতের গল্প, ইকুয়ালি সেটাও কিন্তু অডিও স্টোরিতে খুব সাকসেসফুল, এবং বাংলা চলচ্চিত্রের পর্দায় হয়, এখনো বড়দা হয়। তেমন ভাবে স্পাইন চিলিং গল্প, সব হ্যাঁ, মারাত্মক। এক্স্যাক্টলি। ঠিক আছে, থ্যাংক ইউ সো Thank you. মাচ।